নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি সরি বলবো, কারণ মিতালি শর্মা নামে একটা দিদিভাই আমাকে এই সুকুমার রায়ের হজবরলাটা পড়তে বলেছিল, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম, বেমালুম আমি ভুলে গিয়েছিলাম। তো এর জন্য আমি সরি, ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন। আর অনেকটাই দেরি হয়ে গেছে। আশা করব আমার মাকুর যে উপন্যাস যেমনভাবে ভালোবাসা দিয়েছো তুমি, এটাকেও সেইভাবে ভালোবাসা দেবে এবার শুনবে। তো মিতালি শর্মা দিদি, আমি আবারও তোমার কাছে সরি চাইছি। আর তোমার রিকোয়েস্টে আজ অনেক দিন পরে আমি উপন্যাসটা পড়ছি। তো চলো শুরু করা যাক। বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছে, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল মিয়াও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমালটা তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বিড়াল গোপ পুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বিড়াল। অমনি বিড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বিড়াল নাও, আসলে তুমি হচ্ছ রুমাল। বিড়াল বলল, বিড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বিড়ালটা তাও জানো না বলে এক চোখ বুজে প্যাচ প্যাচ করে বিচ্ছিরি রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বিড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ, এ তো বোঝাই যাচ্ছে, চন্দ্রবিন্দু চ, বিড়ালের তালিবস্য, রুমালের মা, হলো চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বিড়ালটা আবার সেই রকম বিচ্ছিরি করে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হুম করে গেলাম। তারপর বিড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বিড়াল বলল, কেন, সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বিড়াল একগাল হেসে বলল, তার জানি নে, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ গেলেই হলো। আমি বললাম, তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বিড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল, তারপর মাথা নেড়ে বলল, হুম, সে আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারতো। আমি বললাম, গেছো দাদাকে, তিনি থাকেন কোথায়? বিড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছে থাকে। আমি বললাম, কোথায় গেলে তার সঙ্গে দেখা হয়? বিড়াল খুব জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হবার জো নেই। আমি বললাম, কীরকম? বিড়াল বলল, সে কীরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থামবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিমবাজার।
কিছুতেই দেখা হবার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? বিড়াল বলল, সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপরে দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সে হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কীরকম হিসেব? বিড়াল বলল, সে ভারী শক্ত, দেখবে কীরকম। এই বলি সে একটা কাঠি দিয়ে ঘাসের ওপর লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলে খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনই একটা আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি। বলে আবার ঘাড় বাঁকিয়ে চুপ করে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনই করে খানিকক্ষণ কী ভাবে আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে, এই মনে করো তিব্বত, এই মনে করো গেছো বৌদি রান্না করছে, এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এইরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন একটা রাগ ধরে গেল। আমি বললাম, ধর ছাই, কী সব আবল তাবল বকছ, একটুও ভালো লাগে না। বিড়াল বলল, আচ্ছা তাহলে আর একটু সহজ করে বলছি, চোখ বোঝো, আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি তো বুঝিয়েই আছি। বিড়ালের আর কোনো সারা শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো। চোখ চেয়ে দেখি বিড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত প্যাচ প্যাচ করে হাসছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের ওপর বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, 7 দুগুণে কত হয়? আমি ভাবলাম, ই আবার কে রে? এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার সেই আওয়াজ হলো, কই জবাব দিচ্ছ না যে? 7 দুগুণে কত হয়? তখন ওপরের দিকে তাকিয়ে দেখি একটা দাঁড়কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর একবার ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, 7 দুগুণে 14। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি হয়নি। আমার ভয়ানক রাগ হলো। বললাম, নিশ্চয় হয়েছে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখনও পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধা করে 14 লিখে না ফেলতাম তাহলে এতক্ষণ হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনারি কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয় তা সে সবসময়ই 14, 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? আমি বললাম, সময়ের দাম কীরকম? কাক বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি, এতটুকু বাজে খরচ করবার জো নেই। এই তো কদিন খেটে খুঁটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও বাপু তোমার সঙ্গে তক্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল।
বলে সে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কী যেন একটা সুরুৎ করে পিছলিয়ে মাটিতে নামলো। চেয়ে দেখি 1.5 হাত লম্বা একটা বুড়ো, তার 1 পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুকো, তাতে কলকে টলকে কিচ্ছু নেই, আর মাথা ভরা টাক। টাকের ওপর খড়ি দিয়ে কী যেন কী সব লিখছে। বুড়ো এসে খুব ব্যস্ত হয়ে হুকোতে 2-1টা টান দিয়ে জিজ্ঞেস করল, কই হিসেবটা হলো? কাকখানেক এদিক ওদিক তাকিয়ে বলো, এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসেবটা হয়ে উঠল না। কাক 2-4 মিনিট খুব গভীর হয়ে পেন্সিল চুষল, তারপর জিজ্ঞেস করলো, কতদিন বললে? বুড়ো বলল, 19। কাক অমনি গলা উঁচিয়ে বলল, লাখ 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 20। বুড়ো বলল, 21। কাক বলল, 22। বুড়ো বলল, 23। ঠিক যেন নীলেম ডাকছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোকা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনে সে বন বন করে 8-10 পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর হুকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাজ বের করে তাই দিয়ে আমার বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো, খাড়াই 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতেই পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস হয় না, দেখো। দেখলাম ফিতে লেখা টেখা সব উঠে গিয়েছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে। তাই বুড়ো যা কিছু মাপে সবই 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞেস করলো, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো তার 2টো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল, 2.5-এর। আমি বললাম, সে কি, পটলার ওজনই তো 21-এর, সে তো আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব অন্য রকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 2.5-এর, বয়স 37। আমি বললাম, ধুৎ, আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কী যেন ভেবে জিজ্ঞেস করলো, বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল, বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আবার কমবে কি? বুড়ো বলে, তা নয়তো কি কেবলই বেড়ে চলবে নাকি? তাহলেই তো গেছি, কোন দিন দেখব বয়স বাড়তে বাড়তে একেবারে 60, 70, 80 বছর পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, তা তো হবে, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স গুড়িয়ে দিই, তখন আর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনই করে যখন 10 পর্যন্ত নামে,
তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো, আবার কত নামলো, আবার উঠলো। এখন আমার বয়স হয়েছে 13। শুনি আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলে, তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসেবটা চটপট সেরে নি। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে বলতে লাগলো, একটি চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি। এই বলি তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকোতে চুলকোতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, হ্যাঁ মনে হয়েছে, শোনো। তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি সে তো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমুতি ঘুমুতি হাও মাও কাও মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মার মার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে ওঠেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাচ কেন নেই? শুনে পাত্র মিত্র ডাক্তার মোক্তার আক্কেল মক্কেল সবাই বলে, ভালো কথা, ন্যাচ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না। সুর করে পালাতে লাগলো। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বিজ্ঞাপন পেয়েছ, হ্যান্ডবিল? আমি বললাম, কই না, কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিল। আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে, শ্রী শ্রী ভূষণ্ডিকাগায় নমঃ, শ্রী কাক্যেশ্বর কুচকুচে, 41 নম্বর গেছো বাজার কাগিয়াপটি। আমরা হিসেবি ও বিহিসেবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1 টাকা 1 আনা। চিলড্রেন হাফ প্রাইস, অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতার মাপ, গায়ের রং, কানকার কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যনীয় বিবরণ পাঠাইলেই ফেরতটাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি। সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন বাইসংবশীয় দাড়ি কুলিন অর্থাৎ দ্বারকাক। আজকাল নানা শ্রেণীর পাতিকাক, হেরেকাক, রামকাক প্রভৃতি নিজ শ্রেণীর কাকেরাও অর্থলোভে নানারূপ ব্যবসা চালাইতেছে। সাবধান, তাহাদের বিজ্ঞাপনের চকটক দেখিয়া প্রতারিত হইবেন না। কাক বলল, কেমন হয়েছে? আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, হ্যাঁ ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের এই ছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলাতেই বুড়ো মাত মাত করে তেড়ে উঠল, দেখ ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব। কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবলো, তারপর বলল, টেকো না, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। তাই থেকে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, কই দেখি। কাক অমনি
এই দেখো বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়ো টাকের ওপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলে মা অফিসে আসি বুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি? ষাট ষাট ষাট। বুড়ো কান্না থামিয়ে বলল, 61, 62, 64। কাক বলল, 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই হিসেবটা তো দেখলি না? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো। কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়ার্দি কীর্দ অত্র কাকালতনামা লিখিতং শ্রী কাক্যেশ্বর কুচকুচে কার্যাঙ্গে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিশ নামাগণ মালিক দখলিকার সত্য অত্র নায়েব সেরেস্তা দস্ত বদস্ত কায়েম মোকরাত্তি পত্তনিপাট্টা অথবা কাওলা কবুলিয়ত। সত্যতায় কি বিনা সত্যতায় মুনশেফি আদালতে কিংবা দায়রায় সদর্প আসামি ফরিয়াদি সাক্ষী সাবুত গয়রহ মোকদ্দমা দায়ের কিংবা আপোষ মকমল ডিক্রি জারি নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়। আমার পড়া শেষ না হতেই বুড়ো বলে উঠল, কী সব লিখেছ আবল তাবল? কাক বলল, ওসব লিখতে হয়, তা না হলে আদালতে হিসেব টিকবে কেন? ঠিক চৌখস মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছ, কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না। কাক বলল, হ্যাঁ তাও তো বলা হয়েছে, ওহে শেষ দিকটা পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জামা 2.5, খরচ 37 বছর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয় জিসিএমও নয়, সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 2.5টা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও। বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞেস করে নি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো বুধো রে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভেতর থেকে রেগে বলে উঠল, কেন ডাকছিস? বুড়ো বলল, কাক ক্যাশার কি বলছে শোন। আবার সেই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তেরে উত্তর এলো, কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশিক। একটু পরে জবাব শোনা গেল, আচ্ছা ত্রৈরাশিক দিতে বল। বুড়ো গভীরভাবে খানিকক্ষণ দাঁড়িয়ে হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধোটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাকেশা, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে 2.5 গোটা শের দুটো বাদ গেলে
রইল ভগ্নাংশ আচ্ছের, তোমার হিসেব হলো আচ্ছের, আর আচ্ছের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে হয় 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাটছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি। সে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে উঠল। হে টাক বলছিস, দাঁড়া। ওরে বুধো রে, শিগগিরি আয়, আবার টাক বলছে। বলতে না বলতে গাছের ফোকর থেকে মস্ত একটা পোটলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো একটা প্রকাণ্ড বোচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুড়ছে। বুড়োটা দেখতে অবিকলে হুকোয়ালা বুড়োর মতো। হুকোয়ালা কোথায় তাকে টেনে তুলবে তা না, সে নিজেই পোটলার ওপর চড়ে বসে ওঠ বলছে, সে গেড়ি ওঠ বলে ধাই করে তাকে হুকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মুটকে বলো, ব্যাপারটা বুঝতে পারছো না? উধোর বোঝা বুধোর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধো তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়েই সে পোটলা উঁচিয়ে দাঁত কড়মড় করে বলল, তবে রে স্টুপিড উধো। উধো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। কাক বলল, লেগে যা নারদ। অমনি ঝটাপট খটাখট দমাদম ধপাধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উদো চিৎপাত্রে হয়ে শুয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটপট করে তাকে হাত বোলাচ্ছে। বুধো কান্না শুরু করল, ওরে ভাই উদো রে, তুই এখন কোথায় গেলি রে? উদো কাঁদতে লাগলো, ওরে হায় আমাদের বুধোর কি হলো রে? তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের মধ্যে ঢুকে পড়ল। তাই দিকে কাকটাও আর দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশে একটা ঝোপের মধ্যে কী রকম শব্দ হচ্ছে, যেন কেউ হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না। উঁকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাদর, না পেঁচা, না ভূত, ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে, হেই গেল নারী বুড়ি সব পেটে গেল। হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে উঠে বলল, ভাগ্যিস তুমি এসে পড়লে, তা না হলে আর একটু হলে হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। আমি বললাম, তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? জন্তুটা বলল, কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো, আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচ পেচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আচার খেয়ে পড়তো, তাহলে এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো? সে আবার হাসি থামিয়ে বলল, না শুধু এর জন্য নয়, মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলফি বড় আর এক হাতে সাজি মাটি, আর লোকটা কুলফি খেতে গিয়ে ভুল করে সাজি মাটি খেয়ে ফেলেছে। ও হো 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 হো। আবার হাসির পালা। আমি বললাম, কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামোকা হেসে হেসে কষ্ট পাচ্ছ? সে বলল, না সব কি আর অসম্ভব?
মনে করো একজন লোক টিকটিকি পোষে আর রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছ। হো 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 হো। জন্তুটা রকম সকম দেখি আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম আমার নাম আমার নাম হিজবিজবিজ, আমার নাম হিজবিজবিজ, আমার ভাইয়ের নাম হিজবিজবিজ, আমার বাবার নাম হিজবিজবিজ, আমার পিসের নাম হিজবিজবিজ। আমি বললাম, তার চেয়ে সোজা বললেই হয়, তোমার 14 গোষ্ঠীর নাম সবাই হিজবিজবিজ। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়, আমার নাম তকাই, আমার মামার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেসোর নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই। আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছো না বানিয়ে? জন্তুটা কেমন থতমত খেয়ে বলল, না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। আমি ভয়ানক রাগ হলো, তেরে বললাম, একটা কথাও বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞেস করল, আমার কথা হচ্ছে বুঝি? আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতেই তাড়াহুড়ো করে সে বলে যেতে লাগলো, তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না, তাই আমি একটা বক্তৃতা দিতে চাই। তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা দিতে আরম্ভ করল। হে বালক বৃন্দ এবং স্নেহের হিজবিজবিজ, আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ, ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যা করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ, ইংরাজিতে লিখবার সময় লিখি বিএ, অর্থাৎ ব্যা। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এটা অন্যায়। এই তো একটু আগে ওই হতভাগা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিসই খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা, কিংবা ধরো নারকেলের ছোবড়া, কিংবা খবর কাগজ, কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনোই খাই না। আমরা কচিত কখনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু আধটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যাবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে, তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন ধরো পেন্সিল, রাবার কিংবা বোতলের ছিপি, কিংবা শুকনো জুতো, কিংবা ক্যানভিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুরদাদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিল, কিন্তু তা বলে ছুরি কাঁচি কিংবা শিশি বোতল এইসব আমরা কোনো দিনই খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেহাত ছোটোখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বারসব খেয়ে ফেলেছিল। বলে ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজিবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউমাউ করে ধড়মড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম পোকাটা মরে বুঝি এবার, কিন্তু একটু পরে দেখি সে আবার তেমনি হাত পা ছুড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম, এর মধ্যে আবার হাসবার কি হলো? সে বলল, সে একজন লোক ছিল,
সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকতো যে সবাই তার উপর চটা ছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে। আমি বললাম, যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি, অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতন চাপকানা আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছি। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখে সে আবদার করে আহ্লাদির মতো গাড় বেঁকিয়ে 2 হাত নেড়ে বলতে লাগলো, না ভাই না ভাই, এখন আমায় গাইতে বলো না, সত্যি বলছি, আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গাইতে বলছে? লোকটা এমন বেহায়া, সে তবু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো আর বলল, রাগ করলে ভাই? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়েই দিচ্ছি, রাগ করবার কি দরকার ভাই? আমি কিছু বলবার আগে ছাগলটা আর হিসবিসবিস একসঙ্গে চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান হোক গান হোক। অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত 2 তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। ওই একটি মাত্র পদ সে 1 বার গাইল, 2 বার গাইল, 5 বার গাইল, 10 বার গাইল। আমি বললাম, এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? ন্যাড়া বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য গান। সেটা হচ্ছে, অলিগলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকা। সে গান আজকাল আমি গাই না। আর একটা গান আছে, নৈনিতালের নতুন আলু, সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল গাইতে পারি না। আজকাল যেটা গায় সেটা হচ্ছে সিকি পাখার গান। এই বলেই সে গান ধরল, মিশি মাখা সিকি পাখা, আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢাকা, সরু সরু গানে গানে, আলা ভোলা বাঁকা আলো, আধু আধু কত দূরে, সরু মোটা সাদা কালো, ছলো ছলো ছায়া সুরে। আমি বললাম, এ আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানে হয় না। হিসবিস বলল, হ্যাঁ, গানটা ভারী শক্ত। ছাগল বলল, শক্ত আবার কোথায়? ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত থাকলো, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। ন্যাড়াটা খুব অভিমান করে বলল, তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলে সে গান ধরল, বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আমি বললাম, মজারু বলে কোনো একটা কথা হয় না। ন্যাড়া বলল, কেন হবে না? আলবাত হয়, সজারু, ক্যাঙ্গারু, দেবদারু হতে পারে, মজারু কেন হবে না? ছাগল বলল, ততক্ষণ গানটা চলো, হয় কি না হয় পরে দেখা যাবে। অমনি আবার শুরু হলো, বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু, আজকে হেতায় চামচিকে আর পেচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা, কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তোদের ঘামাচি, ছুটবে ছুঁচো লাগবে দাঁতের কপাটি, দেখবে তখন ছিমবি ঝেঙা চাপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামলে গেলাম। গানটা চলল, সজারু কয় ঝোপের মাঝে এখনই,
গিন্নি আমার ঘুম দিয়েছে দেখনি, জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের খেচানি, খ্যাংরা খোঁচা কবর তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলে পেঁচির কুটুম কুটুম্বি, মানবে না কেউ তোদের এসব ঘুতুমি, ঘুমোই কি কেউ এমন ভূষো আধার, গিন্নি তোমার হতলা এবং হাদারে, তুমিও দাদা হচ্ছ ক্রমে খেপাটে, চিমনি চাটা ভোপসা মুখো ভ্যাপাটে। গানটা আরও চলতো কি না জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে। একটা সজারু এগিয়ে বসে ফোঁত করে কাঁদছে, আর একটা শ্যামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিসফিস করে বলছে। হঠাৎ একটা তকমা আটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং রুল উচ্চিয়ে চিৎকার করে বলে উঠল, মানহানির মোকদ্দমা। অমনি কোত্থেকে একটা কালো ঝোল্লা পড়া হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের ওপর বসে চোখ বুজে ঢুলতে লাগলো, আর একটা মস্ত ছুঁচো একটা বিচ্ছিরি নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। পেঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারিদিক তাকিয়ে তক্ষুনি এবার চোখ বুজে বলল, নালিশ বাতলাও। বলতে কুমিরটা অনেক কষ্টে কাদো কাদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বের করে ফেলল। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা, সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু তো উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে, সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতেই একটা শিয়াল শ্যামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস, কচু খেলে গলা কুটকুট করে, কচু পোড়া খাও বললে মানুষ চটে যায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজারু। সজারু আবার ফ্যাক ফ্যাক করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞেস করলো, দলিলপত্র সাক্ষী সাবুত কিছু আছে? সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল, ওই তো, ওর হাতে সব দলিল রয়েছে। বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একতারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগলো, একের পিঠে 2, চৌকি চেপে শুই, পটলা বেঁধে তুই, গোলাপ চাপা জুই, ইলিশ মাগুর রুই, হিঞ্চে পালং পুই, শান বাঁধানো ভুই, গোবর জলে ধুই, কাঁদিস কেন তুই? সজারু বলল, আহা, ওটা কেন, ওটা তো নয়। কুমির বলল, তাই নাকি, আচ্ছা দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো, চাঁদনি রাতের পেতনি পিসি, সজনে তলায় খোঁজ না রে, থ্যাতলা মাথা হ্যাংলা সেতা, হাড় কচাকচ ভোজ মারে, চালতে গাছে আলতে পড়া, নাক ঝুলানো শাক চুন্নি, মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে, আমায় তো কেউ ডাকছুনি, মুন্ডু ঝোলা উল্টো বুড়ি, ঝুলছে দেখো চুল খুলে, বলছে দুলে মিনসেগুলো, মাংস খাবো তুলতুলে। সজারু বলল, ধর যায়, কি যে পড়ছে তার নেই ঠিক। কুমির বলল, তাহলে কোনটা? এইটা? দই দম্বল, টোকো অম্বল, কাঁথা কম্বল, করে সম্বল, বোকা ভম্বল। ও, এটাও নয়? আচ্ছা, তাহলে দাঁড়াও দেখছি। নিঝুম নিশুত রাতে একা শুয়ে তেতলাতে খালি খালি খিদে পায় কেন রে? কি বললে? ওসব নয়, তোমার গিন্নির নামে কবিতা। তা সে কথা আগে বললেই হতো। এই তো, রামভজনের গিন্নিটা বাপরে যেন সিংহেটা, বাসন নাড়ে ঝনার ঝন, কাপড় কাচা দমাদ্দম,
এটাও মিলছে না? তাহলে নিশ্চয়ই এটা। খুসখুসে কাশি, ঘুষঘুষে জ্বর, ফুসফুসে ছেদা, বুড়ো তুই মর, মাঝরাতে ব্যথা, পাঁচ রাতে বাত, আজ রাতে বুড়ো তুই হবি কুপোকাত। সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো। হায় হায়, আমার পয়সাগুলো সব জলে গেল। কোথাকার এক আহাম্মক উকিল, দলিল দিলে খুঁজে পায় না। ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল। সে হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে উড়ে উবে সজারু, সেইটে? সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটে। অমনি শিয়াল আবার তেড়ে উঠল। বাদর কি বলে? হুজুর, তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। কোলা ব্যাং গাল গলা ফুলিয়ে হেঁকে বলল, বাদুর গোপাল হাজির। সবাই এদিক ওদিক তাকিয়ে দেখল, কোথাও বাদুর নেই। তখন শিয়াল বলল, তাহলে হুজুর, ওদের সকলের ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তা কেন? এখন আমরা আপিল করব। পেঁচা চোখ বুজে বলল, আপিল চলুক, সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজিবিজবিজকে জিজ্ঞেস করলো, সাক্ষী দিবি? 4 আনা পয়সা পাবি। পয়সার নামে হিজিবিজবিজ তড়াক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। শিয়াল বলল, হাসতো কেন? হিজবিজবিজ বলল, একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে বইটা সবুজ রঙের মলার, কানের নিচে নীল চামড়া আর মাথার ওপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞেস করেছে, তুমি আসামিকে চেনো? অমনি সে বলে উঠেছে, আগে হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, আর ওই মাথার উপর হচ্ছে লাল কালির ছাপ। শিয়াল জিজ্ঞাসা করল, তুমি সজারুকে চেনো? হিজবিজবিজ বলল, হ্যাঁ, সজারুকে চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো, ছাগল টাগল ধরে খায়। বলতেই ব্যাকরণ সিং ব্যা ব্যা করে ভয়ানক কেঁদে উঠল। আমি বললাম, আবার কি হলো? ছাগল বলল, আমার মেজ মামার 8খানা কুমির খেয়েছিল, তাই বাকি 8খানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো তো। শিয়াল জিজ্ঞেস করলো, তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো? হিজিবিজবিজ বলল, তার জানি না। একজন নালিশ করে, আর একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে আসামি বলে। তারও একজন উকিল থাকে, একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। পেঁচা বলে, কখনো আমি ঘুমোচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে আছি। হিজিবিজবিজ বলল, আরও অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। বলে সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো। শিয়াল বলল, আবার কি হলো? হিজবিজ বলল, একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমিশ্র গাড়িতা, আর ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব। তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরেশু, কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিংকর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়িটা সব পড়ে গিয়েছে। শিয়াল বলে, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, এখন আমার নাম হিজিবিজবিজ। শিয়াল বলল, নামের আবার এখন আর তখন কি? হিজবিজবিজ বলল, তাও জানো না? সকালে আমার নাম থাকে আলু নারকোল, আর আরেকটু যখন বিকেল হলো তখন আমার নাম হয়ে যাবে রামতারু। শিয়াল বলল, নিবাস কোথায়? হিজবিজ বলল, কার কথা বলছো? শ্রীনিবাস। শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি বীরের মধ্য থেকে
উদু আর বুধু একসঙ্গে চেঁচিয়ে উঠল, তাহলে শ্রীনিবাস নিশ্চয় মরে গিয়েছে। উদু বলল, দেশে গেলেই লোকেরা সব হুস হুস করে মরে যায়। বুধু বলল, হাবুলের কাকা যেই দেশে গেল অমনি শুনি সেও মরে গিয়েছে। শিয়াল বলল, আহ, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। শুনে উধু বুধুকে বলল, ফের সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। বুধু বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোটলা পেটা করে দেব। শিয়াল বলল, হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে লেজ আছড়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। বলেই সে তক্ষণে টক টক করে 16টা পয়সা গুনে হিজিবিজের হাতে দিয়ে দিল। অমনি কে যেন ওপর থেকে বলে উঠল, 1 নম্বর সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাকেশ্বর বসে বসে হিসেব লিখছে। শিয়াল আবার জিজ্ঞেস করলো, তুমি এ বিষয়ে আর কিছু জানো কি? হিজিবিজ খানিকক্ষণ ভেবে বলল, শিয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। শিয়াল বলল, কে গান শুনি? হিজিবিজ সুর করে বলতে লাগলো, আয় 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 শিয়াল বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়। বলতেই শিয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠল, থাক থাক থাক, সে অন্য শিয়ালের কথা, তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেবার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর চুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞাসা করবার আগেই সে বলতে আরম্ভ করলো, ভূষণ্ডী কাগায় নমঃ, শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নম্বর গেছো বাজার, কাগেয়াপট্টি। আমরা হিসেবি ও বিহিসেবি, খুচরা পাইকারি সকল প্রকার গণনার কার্য। শিয়াল বলল, বাজে কথা বলো না, যা জিজ্ঞেস করছে তার জবাব দাও। কি নাম তোমার? কাক বলল, কি আপদ, তাই তো বলছিলাম, শ্রী শ্রী কাকেশ্বর কুচকুচে। শিয়াল বলল, নিবাস কোথায়? কাক বলল, বললাম যে কাগেয়াপট্টি। শিয়াল বলল, সেখান থেকে কত দূর? কাক বলল, তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসাবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, আর ভাগ ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শিয়াল বলল, আর বিদ্যা জাহির করতে হবে না, জিজ্ঞেস করি তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? কাক বলে, তা চিনি নে, এই তো সামনে সোজা পথ যাচ্ছে। শিয়াল বলল, এ পথ কত দূর গিয়েছে? কাক বলল, পথ আর যাবে কোথায়, যেখানকার পথ সেখানেই আছে। পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায়, না দার্জিলিংয়ে হাওয়া খেতে যায়? শিয়াল বলে, তুমি ভারী বেয়াদব হে, বলি সাক্ষী দিতে যেয়েছ, মোকদ্দমার কথা কিছু জানো? কাক বলল, খুব। যা হোক, এতক্ষণ বসে বসে হিসেব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি 4 প্রকার, হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিভে গজা। খেলে কি হয়? খেলে শিয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাকেদের করে না। তারপর একজন সাক্ষী দিল, নগদ মূল্য 4 আনা। সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালাজ্বর। তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালাজ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শিয়ালকে বলতো তেলচোর, কুমিরকে বলতো অষ্টবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতে বিচার সব একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল।
কুমির হঠাৎ খেপে গিয়ে টপ করে কোলা ব্যাঙকে খেয়ে ফেললো। তাই দিকে চুচোটা কিচ 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 করে ভয়ানক চেঁচাতে লাগলো। শেয়াল একটা ছাতা দিয়ে হুস হুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলে কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো, যা বলছি লিখে নাও। মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদ দিশা জারু। আসামি দাঁড়াও, আসামি কই? তখন সবাই বলল, এই যা, আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে আপত্তি করল না। হুকুম হলো ন্যাড়া 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত, এমন সময় ছাগলটা হঠাৎ ব্যাকরণ সিং বলে পেছন থেকে তেড়ে এসে আমায় এক ঢু মারল। তারপরে আমার কান কামড়ে দিল। অমনি চারিদিকে কীরকম সব ঘুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজো মামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে টানছে। ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না। আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই। আর একটা বেড়াল বেড়ার ওপর বসে বসে গোফে তা দিচ্ছিল। হঠাৎ আমায় দেখতে পেয়ে খচমচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পেছন থেকে একটা ছাগল ব্যা করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এসব কথা বলছিলাম, কিন্তু বড় মামা বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে এমন হোৎকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চাই না। তোমাদের কিনা এখনো বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথাই বললাম। নমস্কার, শেষ হলো গল্প পাঠ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এইটি প্রথম বড় একটি গল্প, তো আপনাদের ভালোবাসা পেলে আশা করি আমি এগিয়ে যেতে পারবো। আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, এতে উৎসাহ বাড়ে গল্প পড়ার। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে গল্প পাঠ। তো আজকের মতন বিদায় নিলাম, হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে।